আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। হিসাব বিজ্ঞান সম্পর্কে ভীতি দূর করার জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি আমার টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখতে পারলে এবং শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সাহায্য করলে খুব সহজেই A+ পেতে পারবে। তারপরও একটা কথা না বললেই না, আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো, বাট একটু পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে। একটা ভালো ফলাফলের জন্য আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। তো বন্ধুরা, আমরা শুরু করি। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে প্রাথমিক ধারণাগুলো দেওয়া আছে। আশা করি আমরা প্রাথমিক ধারণা সবাই জানি। তারপরেও বলি, হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান বলতে গেলে আমরা বুঝি হিসাবের বিজ্ঞান। বিজ্ঞানসম্মত উপায়ে যে হিসাব করা হয় সেটাকে হিসাব বিজ্ঞান বলা হয়। মূলত আমরা হিসাব বিজ্ঞানের যে মূল বিষয়গুলো আমরা সেগুলো নিয়েই আলোচনা করব এবং প্রত্যেকটা অধ্যায়কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথম অধ্যায় স্কিপ করছি কারণ মোটামুটি আমরা প্রথম অধ্যায় সম্পর্কে সবাই জানি, থিওরিটিক্যাল বিষয়, এগুলো আপনাকে পড়তে হবে। আসুন তাহলে আমরা লেনদেন নিয়ে আলোচনা করি। লেনদেন কি? লেনদেন সহজভাবে বলতে গেলে নেওয়া দেওয়া, এটাকেই লেনদেন বলে। এক পক্ষ নিবে, অপর পক্ষ দিবে। এক পক্ষ তখনই নিতে পারবে যখন আর এক পক্ষ দিবে। এক পক্ষ না নিলে আর এক পক্ষ দেওয়া সম্ভব না। তারপরও আমি একবার দেখি। এখানে বলছে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলোকে লেনদেন বলে। আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাগুলোকে লেনদেন বলে। তাহলে অবশ্যই আমাকে ঘটনা এবং লেনদেন এই দুটার মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে। পৃথিবীতে যা কিছু ঘটে বা একটা মানুষের জীবনে প্রতিনিয়ত যা কিছু ঘটে সব কিছুই ঘটনা। তাহলে আমরা বলতে পারি ঘটনা আর লেনদেনের মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে। যা কিছু ঘটে সবই ঘটনা, কিন্তু লেনদেন সেটাই যেটা আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে, মানে যার সাথে আর্থিক অবস্থা জড়িত, যেটা টাকা পয়সা বা অর্থের মাধ্যমে মূল্যায়ন করা হয়, সেটাকেই বলা হয় আর্থিক অবস্থা। আপনি সব কিছুই ঘটবে, সব কিছুর মধ্যে যেগুলো আর্থিক বিনিময় মূল্য আছে বা আর্থিক মূল্যে বিবেচনা করা হয় সেগুলোকেই বলা হয় লেনদেন। তাহলে আমরা বলি ঘটনা কি? অনেক কিছুই ঘটতে পারে। হয়তো আজকে ভূমিকম্প হচ্ছে, ঢাকা শহর কাঁপতেছে, এটা একটা ঘটনা। কিন্তু আপনি আর্থিক অবস্থা এটা মূল্যায়ন করতে পারবে না। কতটুকু আমার নিয়ারেস্ট কেউ মারা গেছে, এটা আর্থিক অবস্থায় মূল্যায়ন করা সম্ভব না। কারণ অনেক সময় এত বড় কিছু ঘটনা ঘটে, কিন্তু আবার দেখেন একটা প্রতিষ্ঠানের কিছু পুড়ে গেছে, এটা আর্থিক অবস্থায় মূল্যায়ন করা সম্ভব। কারণ আমার কতটুকু সম্পদ পুড়ছে এটা আমি টাকা বা অর্থের মাধ্যমে মূল্যায়ন করতে পারি। মরুভূমির বালির কোনো মূল্য নাই, কারণ হিউজ পরিমাণ বালু, ওখান থেকে বালি, এটা ন্যাচারাল। সাগরের পানির কোনো মূল্য নেই, মূল্য আছে, আবার আরেক দিক দিয়ে দেখলে পরে এর অনেক মূল্য। এটা আমরা অর্থ বা টাকা দিয়ে পরিশোধ করাই সম্ভব না, মূল্যায়ন করাই সম্ভব না। যেটা মূল্যায়ন করাই সম্ভব না সেটা আর্থিক মূল্যে আমরা সেটাকে আমরা লেনদেন করতে পারি, সেটা একটা আমরা ঘটনা বলতে পারি। সো কিন্তু আপনি দেখেন আমরা যে বিল্ডিং তৈরি করার জন্য যে বালি, সিমেন্ট এগুলা করি, এই বালিগুলোর কিন্তু মূল্য আছে। সো এগুলো কিন্তু একটা লেনদেন। কিন্তু মরুভূমির বালি, রাশি রাশি বালি,
সেগুলোর কিন্তু কোনো মূল্য নাই, সেগুলো ঘটনা, সেগুলো লেনদেন না। তাহলে ঘটনা সেগুলাই যেগুলো আর্থিক মূল্য আছে, যেগুলোকে আমরা অর্থের মাধ্যমে বিবেচনা করতে পারি। আমি ফকিরকে 5 টাকা ভিক্ষা দিলাম, এটা কিন্তু আর্থিক মূল্য বিবেচনা করা হয় না, কারণ আপনি জাস্ট দান করছেন। আপনি আর্থিক লাভবান হওয়া বা আর্থিক লসের জন্য এটা করেন নাই, জাস্ট এটা আপনি আপনার নিজের থেকে করছেন। এটা আর্থিক মূল্য বিবেচনা করা যায় না। ফকিরের তেমনি কর্মকাণ্ডগুলোও কিন্তু আর্থিক মূল্য বিবেচনার যোগ্য নয়, কারণ সে অর্থের সাথে আর অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না। সে কোনো পরিশ্রমের বিনিময়ে অর্থ পাচ্ছে না, সে সাহায্য পাচ্ছে। সো এগুলা আর্থিক মূল্য বিবেচনা করা যায় না, এগুলাকে ঘটনা বলে, এগুলা লেনদেন না। আসুন আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে জিনিসগুলো সম্পর্কে জানি। লেনদেনের ধারণা। আমি যখন কারো কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেব বা কাউকে আর্থিক সুবিধা দেব, সেগুলাই লেনদেন। আর্থিক সুবিধা ব্যতীত কোনো কিছুই লেনদেন না। আমার বাবার বড় ধরনের অসুখ হয়েছে, আমার রিলেটিভ কেউ মারা গেছে, সেটা আমি আর্থিক মূল্য কখনোই পরিশোধ করতে পারবো না, এটা আর্থিক মূল্য কখনোই বিবেচনার যোগ্য না। এটা ঘটনা, এটা লেনদেন। সেই সকল ঘটনাই লেনদেন যে ঘটনাগুলো আমি শুধুমাত্র আর্থিক মূল্য বিবেচনা করতে পারবো, যার জন্য আমার প্রতিষ্ঠানে আর্থিক ক্ষতি হবে, যার জন্য দেশের আর্থিক অবস্থার ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো লেনদেন। যার কারণে আমরা বলি প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন না। প্রত্যেকটা লেনদেন ঘটনা, কারণ প্রত্যেকটা লেনদেন একটা ঘটনার অংশ। লেনদেনটা ঘটনা অনেক একটা ব্যাপক পরিসর। ঘটনার মধ্যে থেকে যেগুলো আর্থিক মূল্যে শুধুমাত্র বিবেচনা করা হয় সেগুলোকে বলা হয় লেনদেন। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই লেনদেনগুলো ঘটনার ভিতরে অন্তর্ভুক্ত, কারণ ঘটনা অনেক বড়। কমলা লেবুর ভিতরে যে ছোট ছোট যে কোয়াগুলা থাকে, একটা বড় কাঁঠালের ভিতরে যে রোয়াগুলা থাকে, সেগুলো আপনি যদি লেনদেনের সাথে বিবেচনা করেন, সেই রোয়াগুলো লেনদেন, আর পুরা কাঁঠাল একটা ঘটনা। সো ঘটনা অনেক কিছুই থাকে। অনেক ঘটনার মধ্যে যে ঘটনাগুলা শুধুমাত্র অর্থের সাথে সম্পৃক্ত, সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলছি, আর যে ঘটনাগুলা তার সাথে না, সেইগুলোকে আমরা লেনদেন বলি না, সেগুলোকে আমরা ঘটনাই বলি। সো ঘটনার ভিতরে লেনদেন থাকে, কিন্তু লেনদেনের ভিতরে কোনো ঘটনা থাকে না, কারণ লেনদেনগুলো লেনদেন। ঘটনার মধ্যে থেকে লেনদেনগুলোকে আলাদা করা হয়। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আমি প্রথমেই আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি লেনদেন এবং ঘটনা সম্পর্কে। তারপরে এখানে বিস্তারিত আছে, আমরা এই বিস্তারিত বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনায় লেনদেন ধারণাটি বিশ্লেষণ করলে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি প্রথমেই বলছি লেনদেনগুলো অবশ্যই অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হবে। আগুনে পণ্য পুড়ে যায় 20,000 টাকা ক্ষতি, এটা একটি লেনদেন, কারণ এই যে 20,000 টাকার আগুনে পণ্য পুড়ে যাওয়ার কারণে আর্থিক ক্ষতি হয়েছে। সো এটা একটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, তাহলে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য ঘটনা হতে হলে, লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে। দেখেন এই যে আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটা আমরা অর্থের অঙ্কে পরিমাপ করছি, এটা আর্থিক ক্ষতি হয়েছে। যখনই এরকম হবে, আর্থিক ক্ষতি হলে সেটা অবশ্যই লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমি একই উদাহরণও যদি দেই,
তাহলে 20,000 টাকার যদি আগুনে পণ্য বিনষ্ট হয়, তাহলে আমার 20,000 টাকার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। আমার যদি আগের মূল্য 5,20,000 টাকা যদি আমার মূলধন থাকতো, বর্তমানে আমার শুধুমাত্র 5 লক্ষ টাকা মূলধন আছে। তার মানে আমি কিন্তু আর্থিকভাবে আমার মূলধনের পরিবর্তন ঘটছে, আর্থিক পরিবর্তন ঘটছে কত টাকা? 20,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা আমার আর্থিক পরিবর্তন ঘটছে। দ্বৈত সত্তা, দুইটা সত্তা থাকবে। প্রতিটা লেনদেনে যেরকম দুইটা পক্ষ থাকে, সেরকম এক পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে। লেনদেন, আমি সর্বপ্রথম একটা কথা বলছি, লেনদেন, নেওয়া দেওয়া, এই অবস্থা যদি না থাকে তাহলে সেটা কখনোই লেনদেন হতে পারবে না। এক পক্ষ অবশ্যই সুবিধা নিবে আর এক পক্ষ সুবিধা দেবে। এক পক্ষ তখনই সুবিধা নিতে পারবে যখন আর এক পক্ষ সুবিধা দেবে, আর এক পক্ষ তখনই সুবিধা দিতে পারবে যখন আর এক পক্ষ সুবিধা নেবে। কর্মচারী বেতন দেওয়া হয়, কর্মচারী যদি বেতন না নেয় আমি কাকে দেব বেতন? সো লেনদেনের অবশ্যই দুইটা সত্য থাকবে, একটি পক্ষ নেবে এবং আরেকটি পক্ষ দেবে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ, মানে নিজস্ব, আলাদা আলাদা। একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেন, হ্যাঁ, একটি দিনে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, অনেকগুলো ঘটনার মধ্যে কিছু ঘটনা লেনদেন হতে পারে। একই ব্যক্তির সাথে অনেকগুলো লেনদেন হতে পারে, কিন্তু প্রত্যেকটা লেনদেনই আলাদা আলাদা। আমি একটি ব্যক্তি রহমানের কাছ থেকে মাল ক্রয় করছি, রহমানকে পূর্বে টাকা পরিশোধ করছি, রহমান আমাকে একটা ছাড় দিছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু রহমানের সাথে ঘটছে, কিন্তু প্রত্যেকটা এই যে রহমানের সাথে এতগুলো লেনদেন হয়েছে, প্রত্যেকটা লেনদেনই আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি ক্রয় করার কারণে আমি এখানে ছাড় পাইছি, সেটা একটি লেনদেন। তেমনি আবার রহমান আমার কাছ থেকে পাবে, তেমনি সেটাও একটি লেনদেন। একজনের সাথে অনেকগুলো লেনদেন হতে পারে, কিন্তু প্রত্যেকটা লেনদেনে আলাদা আলাদাই হতে পারে। পণ্য ক্রয় করার জন্য আমি 5,000 টাকা ছাড় পাইছি, পণ্য ক্রয় একটা, 5,000 টাকা ছাড় একটা জিনিস, দুই রকম, মানে একটার সাথে আরেকটার মিল থাকবে না বা একটা আর কোনো সম্পর্ক থাকবে না। আলাদা সত্তা, স্বয়ংসম্পূর্ণ সত্তা। ধারে মাল ক্রয় 1,000 টাকা, 7 দিন পর টাকা পাওয়া গেলে, এখানে ধারে পণ্য ক্রয় একটি লেনদেন এবং 7 দিন পর টাকার একটা লেনদেন। এই যে আমি ধারে ক্রয় করছি সেটা একটা লেনদেন, এবং 7 দিন পর যে টাকা পাচ্ছি। যখন আমি ধারে ক্রয় করব তখন আমি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করব, যখন আমি 7 দিন পর টাকা পাবো তখন আমি দুতরফা, একটির সাথে আরেকটি কখনো থাকবে না, দুইটা সবসময় আলাদা আলাদা। দৃশ্যমান লেনদেন অবশ্যই দৃশ্যমান হতে হবে, কারণ আমরা সব কিছুই দৃশ্যমান, অদৃশ্য কোনো লেনদেন এভাবে হয় না। হ্যাঁ, কিছু বিষয় থাকে অদৃশ্য, কিন্তু সেগুলা অদৃশ্য কিন্তু দেখার মতো। যেমন সুনাম, গুডউইল দেখা যায় না, কিন্তু সবাই বিলিভ করে যে ওনার একটা সুনাম আছে। এই বিলিভটাকে আমরা অদৃশ্য বলতে পারি না। সৃষ্টিকর্তা আছেন একজন, আমরা এটাকে এমনভাবে বিশ্বাস করি যেন এটা আমাদের বিশ্বাসের উপরে থাকে সবসময়। এটা অদৃশ্য, আমরা দেখতে পাই না, তাও কিন্তু বিশ্বাস করি যে হ্যাঁ উনি আছেন। সো এই জাতীয় কিছুকে আমরা অদৃশ্য বলতে পারি না। সুনাম, স্কয়ার, একটা সুনাম আছে, স্কয়ারের পণ্য মানেই ভালো, এই বিশ্বাসটা আমাদের ভিতরে এমনভাবে স্থাপন করছে, সেটা সুনামটা আমরা না দেখতে পারলেও সেটা দৃশ্যমানের মতোই কাজ করে, যার কারণে এগুলোকে আমরা দৃশ্যমান সম্পদ হিসেবেই ধরি। আচ্ছা, সুনাম ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। যেমন ধরেন, আমি পণ্য ক্রয় করছি, 7 দিন পর টাকা পাইছি। এই যে পণ্য ক্রয় আমি বর্তমানে করলাম, অতীতে একটা পণ্য ক্রয় করা হয়েছে, তার টাকা আমি বর্তমানে পেয়েছি, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাটাও একটা লেনদেন, কারণ 7 দিন আগে সেটা পণ্য ক্রয় করছিল, 7 দিন পরে আমি এই যে সে পণ্যের ক্রয় পরিশোধ করলাম, মূল্য পেলাম, সেটা একটি লেনদেন।
হিসাব সমীকরণের প্রভাব ও বিস্তার। যেরকম প্রত্যেকটা লেনদেনে দুইটি সত্য থাকবে, সেরকম দুইটা সত্য থাকলে পরে হিসাব সমীকরণে অবশ্যই এটা প্রভাবিত করবে। হিসাব সমীকরণ সম্পর্কে আমরা সবাই জানি A = L + P। এ অ্যাসেট। একটা প্রতিষ্ঠানের সমুদয় মূলধনকে বলা হয় অ্যাসেট। অ্যাসেট কখন হবে? টোটাল অ্যাসেটটা মালিক এবং দায়, এই দুইজনের মিলিত সম্পদ মিলেই হবে অ্যাসেট। আসুন তাহলে আমরা এখন চেষ্টা করি লেনদেনগুলা এবং ঘটনার মধ্যে থেকে লেনদেনগুলাকে চিহ্নিত করার জন্য। কোনো ঘটনার লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নাই তা নিম্নে কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারব। জনাব সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত ঘটনাগুলো ঘটছে। আমি প্রথমেই বলে রাখি, আগেও বলছি, আমি আবার বলি, ঘটনা সেইগুলাই যেগুলা সবসময় ঘটে এবং সবগুলা যা কিছু হয় সব কিছুই ঘটনা, কিন্তু লেনদেন শুধুমাত্র ওই বিষয়গুলাই লেনদেন যেগুলা প্রতিষ্ঠানের, যেহেতু এখানে জনাব সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান, সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে যেগুলো সরাসরি সম্পৃক্ত থাকবে সেগুলাকে আমরা শুধু মাত্র লেনদেন বলবো। জনাব সোহেল ৫৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে টাকা আসলো। সে কার থেকে টাকা নিয়ে আসলো সেটা বড় ফ্যাক্ট না, সেটা মালিকও হতে পারে বা দেনাদারও হতে পারে, মালিকও হতে পারে, সেটা পাওনাদারও হতে পারে। জনাব সোহেল ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে, যদি ব্যবসা ৫০,০০০ টাকা নিয়ে আরম্ভ করে, আমি জাস্ট এখানে দেখব কোত্থেকে টাকা পেয়েছে সেটা বিষয় না, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা দায়, কোনটা এল, কোনটা অনার সিকিউরিটি, আমি এটা দেখব না। আমি জাস্ট এখানে সেটাই দেখব লেনদেন কি না। জনাব সোহেল ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে প্রতিষ্ঠানে টাকা আসছে, সো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে আমরা এটাকে, যেহেতু প্রতিষ্ঠানটা আর্থিকভাবে লাভবান হয়েছে, তাহলে আমরা এটাকে বলে দিতে পারি এটা লেনদেন। তিনি ১৫,০০০ টাকা পণ্য নগদে ক্রয় করছে। ১৫,০০০ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে এবং পণ্য নামের একটা জিনিস, ১৫,০০০ টাকার বিনিময় ১৫,০০০ টাকার নগদ টাকা গেছে এবং ১৫,০০০ টাকা পণ্য আসছে। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? নগদ টাকার পরিমাণ কমছে, পণ্য নামক পণ্য বাড়ছে। সো এটা একটি লেনদেন, কারণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। পরিবর্তন বলতে এমন না যে কমে যাবে বা বেড়ে যাবে, পরিবর্তনও হতে পারে। এক প্রকার পণ্য আর এক প্রকার পণ্যে পরিণত হতে পারে, দেনাদার পাওনাদারে পরিণত হতে পারে, জাস্ট পরিবর্তন, চেঞ্জ। তিনি আরও একজন পাওনাদারকে ১০,০০০ টাকা পরিশোধ করেছে। এটাকে আমরা অবশ্যই লেনদেন বলবো। ১০,০০০ টাকা দেওয়ার কারণে নগদ টাকার পরিমাণ কমে গেছে এবং পাওনাদারের পরিমাণ কমে গেছে। তিনি পণ্য ক্রয়ের জন্য ৮,০০০ টাকা ফরমাইশ প্রদান করলেন। শিক্ষার্থী বন্ধুরা, জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করেন। তিনি পণ্য ক্রয়ের জন্য ৮,০০০ টাকা ফরমাইশ প্রদান করলেন। একটু ভালো করে চিন্তা করেন, আমি মাত্র একটা ফরমাইশ প্রদান করেছি, নট তাকে পেইড করছি, নট বা সে আমার পাওনাদারে পরিণত হয়েছে, আমি জাস্ট তাকে অর্ডার করছি। এটা কখনোই একটা লেনদেন হতে পারে না। এটা তখনই লেনদেনে পরিণত হবে যখন অর্ডার করার জন্য তাকে টাকা পরিশোধ করব বা যখন সে আমাকে পণ্য পরিশোধ করবে, তখন এটা লেনদেন। কিন্তু আমি কাউকে মৌখিকভাবে বা লিখিতভাবে বললাম যে না, আপনি আমাকে ৫০,০০০ টাকার মাল দিন,
সেক্ষেত্রে কখনো এটা লেনদেন হবে না। সো এটাকে আমরা একটা ঘটনা বলতে পারি, লেনদেন না। আর 8,000 টাকার ফরমাইশ প্রদান করছে, তিনি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছেন। আমি 2,000 টাকা আমার প্রতিষ্ঠানের তহবিল থেকে 2,000 টাকা বিজ্ঞাপন বাবদ প্রদান করছে, আমার 2,000 টাকার আর্থিক পরিবর্তন ঘটছে। সো এটা একটি লেনদেন। 2,000 টাকা আমার কমে গেছে, প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা বের হয়ে গেছে। সো এটা অবশ্যই একটি লেনদেন। তিনি জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে তার ব্যবসায় ম্যানেজার নিয়োগ করলেন। আমি একজন কর্মচারী নিয়োগ করলাম, সে আমার ম্যানেজার, তাকে 7,000 টাকা বেতন দেব, এই কন্ডিশনে তাকে আমি নিয়োগ দিছি। বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি সবসময় যখন পড়াশোনা করবেন তখন শুধুমাত্র বই নিয়েই চিন্তা করবেন বা বইয়ের বাইরে কিছু চিন্তা করা যায় না, মুখস্থর মতো করবেন, এটা করার দরকার নেই। এটা আপনাকে আরও অনেক জটিল করে তুলবে পড়াশোনার বিষয়গুলোকে। আপনি স্বাভাবিকভাবে এবং ন্যাচারালি নেন, বিষয়গুলোকে অনেক সহজভাবে নেবে। আপনি যখন আপনার কোনো বাসায় বা আপনার কোনো প্রতিষ্ঠানে বা আপনার কোনো কিছুতে যখন কাউকে নিয়োগ দিবেন, আপনি কি তখনই সাথে সাথে তাকে টাকা পেড করেন? না, তাকে কখনোই করেন না। শুধুমাত্র তাকে বলেন তোমাকে বেতন 7,000 টাকা, এই কতদিন ডিউটি, এই কয় ঘন্টা ডিউটি এবং এই সময়টাতে তোমাকে থাকতে হবে, এই তোমার সার্ভিস দিতে হবে। তাকে আপনি নিয়োগ দিলেন, যখন তাকে বেতন প্রদান করবে তখন কিন্তু আপনার টাকাটা কমবে, তার আগে কিন্তু আপনি কখনোই টাকাটা কমবে না। সো আপনি যখন কাউকে নিয়োগ দিবেন তার মানেই তাকে টাকাটা পরিশোধ করতেছেন না। বন্ধুরা, একটা ভালো করে একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনার প্রতিষ্ঠান থেকে টাকা বের হয়ে যাবে বা টাকা ঢুকবে তখনই শুধুমাত্র সেটা লেনদেন হবে, এর বাইরে কখনোই সেটা লেনদেন হবে না। আপনি 7,000 কেন 1 কোটি টাকা দিয়ে কাউকে নিয়োগ দেন, কিন্তু আপনি টাকাটা তখন লেনদেন হবে যখন তাকে টাকাটা পরিশোধ করবেন। আপনি যখন এটা না করবেন ততক্ষণ পর্যন্ত সেটা লেনদেন না। আপনি 7,000 টাকা দিয়ে তাকে নিয়োগ দিচ্ছেন, বাট 7,000 টাকা তাকে পেইড করেন। সো 7,000 টাকা, এটা এই ঘটনাটা কোনো লেনদেন না, এটা জাস্ট একটা ঘটনা। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করছেন। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা ব্যবসার প্রতিষ্ঠানের জন্য খরচ হচ্ছে না, ব্যবসা কোনো পণ্য বা আদার্স কোনো কারণে এটা আপনার ব্যয় হচ্ছে না, কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে 3,000 টাকা চলে যাচ্ছে। সেটা যে কারণেই যাক, আগুনে পুড়ে যাক, কাউকে দান করেন বা কেউ নিয়ে নিন, আপনি দান তখনই কোনো লেনদেন না যখন আপনি ব্যক্তিগতভাবে কাউকে দান করবেন। কিন্তু আপনার প্রতিষ্ঠান, এটা কত টাকা নিলেন, কত টাকা দিয়ে শুরু করলেন, এটা একটা হিসাবের মধ্যে থাকে। প্রতিষ্ঠান কোনো ব্যক্তি না, প্রতিষ্ঠান কোনো মানুষ না। সো প্রতিষ্ঠানে কোনো ইমোশন নাই, প্রতিষ্ঠান হিসাব বোঝায়, প্রতিষ্ঠানে কাগজ আছে, বাট প্রতিষ্ঠানে কোনো বিচার বুদ্ধি এগুলা নাই। প্রতিনিধি হিসেবে মানুষ প্রতিষ্ঠান পরিচালনা করে। সো প্রতিষ্ঠান কখনোই দান করতে পারে না। প্রতিষ্ঠান যদি যেটা দান করে সেটা অবশ্যই লেনদেন, কারণ প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়। কিন্তু আপনি যখন দান করবেন, আপনি ইমোশন থেকে আপনি দান করবেন, আপনি ব্যক্তিগত অর্থ থেকে আপনি দান করবেন, সেটা তখন ঘটনা, সেটা তখন লেনদেন না। কিন্তু আপনি যখন ব্যক্তিগত হিসাব করবেন তখন সেটা অন্য বিষয় হয়ে দাঁড়ায়। সো আমরা বিষয়গুলোকে আর না পেঁচাই না, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উঠল, যেহেতু প্রতিষ্ঠান থেকে টাকাটা বের হয়ে গেছে, সো এটা একটা লেনদেন। তার ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়েছে। আমি যে কথাটি একটু আগে বলছিলাম, আমি ঠিক এখানে আসছি। আপনার ব্যক্তিগত টাকা থেকে 500 টাকা চুরি হয়েছে, এটা কি প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়েছে? প্রতিষ্ঠান থেকে যদি আপনি যেটা পেয়ে থাকেন সেটা হয়তো আপনাকে আগেই পেইড করে দিচ্ছে। আপনার ব্যক্তিগত কারণে যদি কোনো ক্ষতি হয় সেটা তো প্রতিষ্ঠানে কিছু যায় আসে না।
সো আপনার ব্যক্তিগত 500 টাকা চুরি হয়েছে বা ব্যক্তিগত 500 টাকা ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের কোনো কিছু যায় আসে না। সো প্রতিষ্ঠানে এটা টাকা কমেও না, টাকা বাড়েও না। সো এটা প্রতিষ্ঠান কখনোই, এটা প্রতিষ্ঠানের জন্য এটা লেনদেন না। একটা কথা মনে রাখবেন, আমি জনাব সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করছি, জনাব সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান, নট সোহেলের। সোহেলের কি হোক না হোক এটা আমার দেখার বিষয় না, সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি। আপনি যখন হিসাব বিজ্ঞান করতে বসবেন বা হিসাব বিজ্ঞানে কোনো ম্যাথ নিয়ে বসবেন, তখন অবশ্যই চিন্তা করবেন আপনি একটি প্রতিষ্ঠান, নট আদার থিংস। এর বাইরে আপনি কিছুই না। সো তার ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি, এটা লেনদেন না, এটা জাস্ট একটা ঘটনা। তিনি হাশেম বাজার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি, ফরমাইশ প্রদান করছি। এটা সেম জাতীয় ঘটনা। নট আমি পণ্য পাইছি, নট আমি তাকে কিছু দিছি। আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। তিনি 10,000 টাকা মূল্যের পণ্য হাবিবের নিকট হতে ধারে বিক্রয় করলেন। আমি হাবিবকে ধারে বিক্রয় করছি, হানিফের নিকট ধারে বিক্রয় করছি। হানিফকে আমি 10,000 টাকার পণ্য দিছি, হানিফ আমার টাকা পরে পরিশোধ করবে, ধারে দিছি। কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ধারে পণ্য দিচ্ছেন, আপনার পণ্য কিন্তু আপনি প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে। তার মানে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। আপনার আগে যে পরিমাণ পণ্য ছিল এখন সে পরিমাণ পণ্য নাই, 20,000 টাকার পণ্য কমে গেছে। তার বিনিময়ে আপনি কিছু পাননি, কিন্তু আপনি প্রতিষ্ঠান থেকে কিছু চলে গেছে। সো এটা একটি লেনদেন। আশা করি বন্ধুরা আপনারা লেনদেন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরবর্তীতে কোনো প্রবলেম হলে বা বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে জানাবেন যে কীভাবে আরও সহজ এবং সুন্দরভাবে আমি জিনিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য, যার কারণে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আমি প্রতিটা অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালগুলো প্রচার করব আমার ফেসবুক ফ্যান পেজে থাকার জন্য অনলাইন অ্যাকাউন্টিং বাংলা, এটা একসাথে লিখে সার্চ দিলে আপনি ফ্যান পেজটা পেয়ে যেতে পারেন। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।